10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা, আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি। প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা চিকিৎসার নামে বেসরকারি মেডিকেলের অনৈতিক বাণিজ্য, কথায় কথায় বিল না দিলে নানাভাবে হয়রানি। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়, সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরও 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ, মনোবল চাঙ্গা রাখতে দরকার পর্যাপ্ত প্রণোদনা। স্বর্ণ চোরাচালানে গডফাদার শ্যাম ঘোষ আটক, বছরে 3 লাখ টাকা করেও 5 কোটি টাকার দোকানের মালিক। ভারত জুড়ে সাইবার হামলার ছক, সতর্কতা জারি করল কেন্দ্র, জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বব্যাপী ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও দেশের শুরুতেই সমালোচনার ঝড়, বাধ্যবাধকতায় শিল্প হয় না বলছেন নির্মাতারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকালের সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোভিড-19 রোগের বিস্তার ঠেকাতে দেশের 10 জেলার 27 এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে সেখানে সাধারণ ছুটি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির এই আদেশ জারি করে। 21 জুন থেকে 8 জুলাই পর্যন্ত এই ছুটি বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার মধ্যরাতে চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুরের 27টি রেড জোন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনায় দেশের বিভিন্ন অঞ্চলকে যে 3টি জোনে ভাগ করা হচ্ছে, তার মধ্যে রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। নতুন করোনা ভাইরাস সংক্রমণ প্রবল এই এলাকাগুলোতে 21 জুন থেকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এই সাধারণ ছুটির আওতায় বহির্ভূত থাকবে। কোন কোন রেড জোনে কোনো 21 দিন সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে। সেবা নয়, করোনা রোগীর পকেট কেটে চিকিৎসা দিচ্ছে রাজধানীর বেসরকারি আনোয়ার খান মডার্ন হাসপাতাল। রোগীকে অক্সিজেন না দিলেও বিল তুলে নেয়ার অভিযোগ করছেন ভুক্তভোগীরা। এমনকি রোগীর কাছ থেকে চিকিৎসক না গিয়েও বিল ধরিয়ে দেওয়া হচ্ছে। আছে সার্ভিস চার্জের মতো ভুতুরে বিল। চিকিৎসা নিতে গিয়ে অসহায় রোগীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা এই বিষয়ে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল। করোনা আক্রান্ত মোজাম্মেল হক চৌধুরী 30 মে ভর্তি হয়েছিলেন এই হাসপাতালে। 15 দিনের বিল ধরিয়ে দেওয়া হয় প্রায় 3.5 লাখ টাকা। এই 15 দিনে মাত্র 30 মিনিট অক্সিজেন দেওয়া হয় মোজাম্মেল হককে, কিন্তু 9 দিনের বিল বাবদ ধরা হয়েছে 86,400 টাকা। 15 মিনিট করে আধা ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, যেটার বিল ওনারা ধরে 86,400 টাকা, যেটা ওনাদের হিসেব মতে 216 ঘন্টার বিল। 216 ঘন্টা মানে 9 দিন। সেটার এক্সপ্লেনেশন চাওয়া হলে ওনার আনোয়ার খান মডার্ন আমাদেরকে কিচ্ছু বলেনি, শুধু একটাই ওনাদের কাছে এক্সপ্লেনেশন, আপনার বিল এটা দিয়ে আপনি রুগী নিয়ে যান। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধ না দিয়েও বিল করেছে প্রায় 9,000 টাকা। রোগীর কাছে চিকিৎসক না গিয়েও বিল করেছে আনোয়ার খান মডার্ন হাসপাতাল। আর রোগীর নিজের কেবিন নিজে পরিষ্কার করার পরও সার্ভিস চার্জের নামে বিল ধরিয়ে দিয়েছে 45,400 টাকা। ওনার কাছে কোনো ধরনের ডিউটি ডাক্তার যাননি, কিন্তু ডিউটি ডাক্তার চার্জ হিসাবে 12,000 সামথিং ওনাকে নিয়ে নিয়েছেন। যেখানে আপনি নর্মাল কোনো টিস্যু বক্স দেননি, নর্মাল কোনো সার্ভিসই প্রোভাইড করেননি, যেখানে আপনার নার্সরা যেত না, সেখানে আপনার নার্সিং বাবদ 11,000 সামথিং এবং সার্ভিস চার্জ বাবদ
আলাদা টাকা নিয়েছেন। ইভেন আমি আনোয়ার খান মডার্নের যিনি ওনার মিস্টার এমপি আনোয়ার খান, ওনাকে বলেছি, উনি আমাকে শুধু একটা কথাই বলেছে, আপনার বাবা ঠিক হয়ে গেছে, শুকুর করেন, টাকা দিয়ে রোগী নিয়ে যান। এই বিষয়ে জানার জন্য বারবার চেষ্টা করেও আনোয়ার খান মডার্ন হাসপাতালের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের এমন ভোগান্তি প্রতিদিনের হলেও কর্তৃপক্ষ নির্বিকার, ব্যবস্থা নেওয়ার কথা বলে বারবার দায় সারছেন তারা। নীতিমালা থাকবে না কেন বলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি মতন হলে তো হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন দেশীয় রাজাদের তোয়াক্কা করতো না, দিল্লির কাছ থেকে একটা সনদ নিয়ে আসতো, নিয়ে এসে যা ইচ্ছে তাকে মৃত্যুপথ যাত্রী লোকের পকেট কেটে লাভ করছে। লাভ করা যাদের কাজ, তারা লাভ করাই জীবনের ব্রত, ওরাই লাভই করবে। রোগীদের হয়রানি ও ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের মতন দেশের আর্থসামাজিক কন্ডিশনে এটা অত্যন্ত বেশি, এগুলো ঠিক না। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। দিনকে দিন করোনা পরিস্থিতি খারাপের দিকে গেলেও নমুনা পরীক্ষা করাতেই হিমশিম খাচ্ছে মানুষ। অনেক ক্ষেত্রে টেস্টের সিরিয়াল পেতেই লাগছে 5 দিন, টেস্টের রিপোর্ট পেতে 10 দিন পার। ফলাফল অনেকে উপসর্গ নিয়েই ঘুরে বেড়াচ্ছেন ইচ্ছা মতো, আবার অনেকেই মারা যাচ্ছেন রিপোর্ট পাওয়ার আগেই। রিপোর্ট ছাড়া আবার চিকিৎসা মিলছে না হাসপাতালে। এমন বাস্তবতায় ভুক্তভোগীদের প্রশ্ন, কোথায় মিলবে সুচিকিৎসা আর এই ভোগান্তির শেষ কোথায়? বিস্তারিত তুলে ধরছেন আফরিন আনোয়ার। দিন দিন দীর্ঘ হচ্ছে করোনা পরীক্ষার এমন লাইন। নানা উপসর্গ নিয়ে নমুনা দিতে আসা বেশিরভাগ মানুষই আতঙ্কিত, হতাশায় নিমজ্জিত। কারণ টেস্ট করানোর এই লাইনে দাঁড়াতেই পার হতে হয়েছে শত শত ভোগান্তি, বিড়ম্বনা। শুধু আমি একা না, এখানে অনেক লোক আছে যে এখনো আপনার যারা 10 তারিখে করাইছে, 9 তারিখে করাইছে, তারা এখনো রিপোর্ট পায়নি। কোনো রকমে টেস্ট করানো গেলেও শেষ হয় না ভোগান্তি। বিড়ম্বনার আরেক নাম নমুনা পরীক্ষার ফলাফল। হাজারো ঘটনার মধ্যে ষাটূর্ধ্ব আবু সাইদ যেন এর জলজ্যান্ত উদাহরণ। শরীরে করোনার উপসর্গ নিয়ে পুরোপুরি ক্লান্ত, দুবার টেস্ট করিয়েও হাতে পাননি করোনা পরীক্ষার রিপোর্ট। টেস্ট একবার 5 তারিখে করাইছি, 5-6 ওটার রিপোর্ট পাই নাই, না পাইয়া আবার ওটা 10 তারিখে করাইছি না 12 তারিখে, ওটারও রিপোর্ট পাই না। আরও গুরুতর অবস্থা আলেয়া বেগমের। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ঘুরছেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। ঢাকা মেডিকেল নিয়ে আসছে, ওনারা 5 দিন রাখতে হবে, ভর্তি করতে হবে। 5 দিন রাখার পর ওনারা এই করোনা টেস্ট করাবে। তো এতদিন থাকলে ওইখানে তো সবই করোনা রোগী, আমরাও তো এফেক্টেড হতে পারি কোনোভাবে, তাই না? এখন তো রিক্সের মধ্যে, মাকে নিয়ে রিক্সে আছি আমরা, বুঝেনি তো। এখানে আসছি, টিকিট নাই। এসব হাজারো ভুক্তভোগীকে দেখার যেন কেউ নেই। সরকারি নির্দেশনা সত্ত্বেও এখনও বেশিরভাগ বেসরকারি হাসপাতালে হয় না করোনা চিকিৎসা। আবার করোনা পরীক্ষার রিপোর্ট ছাড়া কোভিড, নন কোভিড কোনো হাসপাতালই নিচ্ছে না ভর্তি। ফলে করোনা না হয়েও অন্য রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। যেহেতু আমাদের এটা নন কোভিড, আমাদের এখানে সেই ব্যবস্থা নাই টেস্ট করা বা ইয়া করার, তখন আমরা তাদেরকে সাজেস্ট করি যে আপনারা একটু দয়া করে 3টা জায়গার নাম বলে দিই, ওই জায়গা থেকে আপনারা কোভিড টেস্টটা করে নিয়ে আসেন। পিসিআর পদ্ধতিতে আমরা যে পরীক্ষাটা করি, এটা অত্যন্ত সংবেদনশীল এবং হাইলি টেকনিক্যাল একটা পরীক্ষা। কারিগরি ত্রুটির কারণে অনেক সময় যদি একটা মেশিনে একদিন কাজ না হতে পারে, তাহলে কিন্তু 300-400 স্যাম্পলের স্তূপ জমে যায়, যেটা আপনারা বলছেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 1, 2 বা 3 দিনের ভিতর পরীক্ষার ফলাফল দেওয়া সম্ভব হচ্ছে। এসব অব্যবস্থাপনায় দেশে চিকিৎসা না পেয়ে লাশের মিছিল দীর্ঘ হচ্ছে প্রতিদিন। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। মানসম্পন্ন সুরক্ষা সামগ্রী দেওয়ার পরও করোনায় সর্বোচ্চ ঝুঁকিতে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যসেবা কর্মীরা। এখন পর্যন্ত 44 জন ডাক্তার সহ 52 জন স্বাস্থ্যসেবা দানকারী করোনায় মারা গেছেন। কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 1072 জন ডাক্তার। এমন অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের সুরক্ষা দিতে হবে যে কোনো মূল্যে, সবার আগে। তা না হলে সামনের কঠিন সময় আরও ভেঙে পড়বে স্বাস্থ্যসেবা। প্লাবন রহমানের রিপোর্ট। সর্বোচ্চ ঝুঁকি জেনেও জীবন বাজি রেখে করোনা যুদ্ধে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ফ্রন্টলাইন ফাইটার ডাক্তাররা। তাদের মনোবল ভাঙেনি, মৃত্যু ভয়েও যেন ভীত নন তারা। নানা আলোচনা সমালোচনার মধ্যেও দায়িত্ব থেকে পিছু পা হননি বেশিরভাগ চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টরা।
কিন্তু করোনা যুদ্ধে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় একটু বেশি ঝুঁকিতে চিকিৎসা সেবায় জড়িতরা। শনিবার পর্যন্ত সারা দেশের 44 জন ডাক্তার, 6 জন নার্স এবং 2 জন স্বাস্থ্যসেবা কর্মী মৃত্যুকে আলিঙ্গন করেছেন করোনার কাছে হার মেনে। এই সময়ের মধ্যে আক্রান্ত 1072 জন চিকিৎসক, 938 জন নার্স, 1427 জন টেকনোলজিস্ট সহ মোট 3437 জন। করোনার মতো মহামারীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চিকিৎসকদের যে জাতীয় প্রস্তুতি দরকার সেটি বাংলাদেশে নাই বলেই কিন্তু ডাক্তাররা বেশি বেশি মৃত্যুবরণ করছে। সব স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স সবারই তাদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতেই হবে, এবং সরকারি হোক বেসরকারি হোক সবারই করতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে স্বাস্থ্যসেবা দানকারীদের সুরক্ষিত রাখতেই হবে, যাতে সামনের করোনা মোকাবেলায় স্বস্তি পায় বাংলাদেশ। যেহেতু ডাক্তারদের অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হবেই, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না, তাদের সুরক্ষাটা যেন নিশ্চিতভাবে মানে সুন্দর যেন হয়, ভালো হয়, নিম্নমানের এই ধরনের কমপ্লেন যেন না হয়। চিকিৎসকদের জন্য মানসম্পন্ন পিপিই সেটি বদলানোর জন্য একটি ওয়েল ভেন্টিলেটেড, ওয়েল এয়ার কন্ডিশন রুম, তাদেরকে চাপ মুক্ত রাখার জন্য একটি দক্ষ ব্যবস্থাপনা থাকতে হবে। আমরা দেখছি আমাদের দেশের হাসপাতালগুলিতে এর প্রকট অভাব। করোনার সুরক্ষা সামগ্রী, বিশেষ করে মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভসের ঘাটতি নেই বলে জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এসব সুরক্ষা সামগ্রী সঠিক নিয়ম মেনে ব্যবহার না করায় স্বাস্থ্যসেবা কর্মীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনার ব্যাপক প্রকোপের মাঝেও বিধিনিষেধ মানছেন না সাধারণ মানুষ। পুলিশের সহকারী মহাপরিদর্শক অভিযোগ করেছেন, পুলিশ সদস্যদের দেখলে স্বাস্থ্যবিধি মানতে অনেকেই ব্যস্ত হয়ে পড়েন। পুলিশ চলে গেলে তারা স্বাস্থ্যবিধি মানছেন না। চিকিৎসকরা বলছেন, সামাজিক দূরত্ব না মানলে করোনা ভাইরাসের বিস্তার ঠেকানো যাবে না। মৌ খন্দকারের রিপোর্ট। আবারও আগের অবস্থায় ফিরে এসেছে রাজধানী ঢাকা। প্রতিদিনই বিভিন্নভাবে জনসমাগম বাড়ছে। নানা কাজে বাইরে বের হওয়া মানুষজন যথাযথ সামাজিক দূরত্ব মানছেন না বলে অভিযোগ রয়েছে। এমনকি অনেকেই নিয়ম মেনে মাস্ক ব্যবহার করছেন না। দূরত্ব বজায় যতটুকু চেষ্টা করা দরকার চেষ্টা করি। এখন 3 জন একসঙ্গে কথা বলতেছিলাম আর কি। উচিত মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা। ওই বই আছি, গল্প করতেছি, ট্রেনে কামাই কাজ নাই। এদিকে পুলিশের এআইজি মিডিয়া মোহাম্মদ সোহেল রানা বলেছেন, এখনও সাধারণ মানুষকে সচেতন করতে বেশ বেগ পেতে হচ্ছে। শুধুমাত্র আইন প্রয়োগ করে আসলে এটি বাস্তবায়ন করা খুব সহজ হবে না। আমরা তাই মূলত মোটিভেশনের মাধ্যমে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করতে চেষ্টা করছি। পাশাপাশি প্রয়োজন হলে আমরা কঠোর হতে দ্বিধা করব না। অন্যদিকে চিকিৎসকদের আশঙ্কা, মানুষ সচেতন না হলে সংক্রমণ আরও বাড়বে। ধারাবাহিকভাবে চলতে থাকবে, ফলে এটি বিস্তৃত হবে এবং ব্যাপক সংখ্যক মানুষকে সংক্রান্ত করবে। এ কারণে এই রোগটি প্রতিরোধের জন্য, রোগটি থামানোর জন্য শারীরিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে বাধ্য করার জন্য সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার লেলিন চৌধুরী। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বাংলাদেশে করোনা সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেনি বলে মনে করেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। এই জন্য বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে দ্রুত পরীক্ষা, শনাক্ত ও আইসোলেশনের উপর গুরুত্ব দিয়েছেন তারা। পরিস্থিতি মোকাবেলায় পরিকল্পিত উপায়ে লকডাউন সহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার তাগিদ চীনা বিশেষজ্ঞ দলের। রোববার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিকাবের সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন তারা। প্লাবন রহমানের আরেকটি রিপোর্ট। ডিসেম্বর 2019 চীনের উহানে প্রথম সংক্রমণ শুরু করোনা ভাইরাসের। এরপর হু হু করে বেড়েছে সংক্রমণ, মৃত্যু ছড়িয়ে পড়ে পুরো চীনে। কিন্তু লকডাউন সহ বিভিন্ন কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে করোনা সংক্রমণের গতি টেনে ধরতে সমর্থ হয় চীন। বাংলাদেশে 8 মার্চ প্রথম শনাক্ত হয় করোনা রোগী। 3 মাস পার হলেও পরিস্থিতি যাচ্ছে খারাপের দিকেই। এমন বাস্তবতায় সফল চীনের অভিজ্ঞতা বিনিময়ে 2 সপ্তাহের সফরে বাংলাদেশে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। বাংলাদেশ ছাড়ার আগে রোববার এক ভার্চুয়াল আলোচনায় অংশ নেন চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। জানান, বাংলাদেশে এখনো করোনার সংক্রমণ সর্বোচ্চ চূড়ায় পৌঁছেনি। কবে পৌঁছাবে তাও বলা কঠিন। তাই বৈজ্ঞানিক উপায়ে লকডাউনের বিকল্প নেই। Early treatment is very important. If we have patient, this virus is not something very, very harmful. Those died is because of their own weakness.
বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ পরীক্ষা হচ্ছে অনেক কম। এজন্য দ্রুত পরীক্ষা বাড়িয়ে রোগী শনাক্তের মাধ্যমে নিতে হবে কার্যকর পদক্ষেপ। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছে চীনা দল। We don't separate everybody. We don't isolate everybody. China's early report, early detection, early isolation, early treatment. So we see many China's death rate, their fatality is very low comparing to others. Because বাংলাদেশের করোনা পর্যবেক্ষণ এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে জমা দেবে এই বিশেষজ্ঞ দল জানিয়েছে। ভ্যাকসিন তৈরিতে চীন সক্ষম হলে বন্ধু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রাধিকার থাকবে সবার আগে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতিতে সুরক্ষা সরঞ্জাম, মাস্ক ও পিপিই কেনায় দুর্নীতি দমনের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি কমিশন দুদক। অনুসন্ধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও কেন্দ্রীয় ওষুধাগারের কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে। সুরক্ষা সামগ্রী কেনার দুর্নীতি অনুসন্ধানে দুদক পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন সিবডির স্বাক্ষরিত চিঠি দিয়ে তথ্য ও রেকর্ডপত্র চাওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ওষুধাগারের পরিচালক বরাবর চিঠিগুলো পাঠানো হয়েছে। চিঠিতে আগামী 30 জুনের মধ্যে সব তথ্য দুদককে জানাতে বলা হয়েছে। স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের অন্যতম মাস্টারমাইন্ড শ্যাম ঘোষ ধরা পড়েছে র্যাবের হাতে। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, প্রায় 15 বছর ধরে শ্যাম ও তার সহযোগীরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। অনুসন্ধানে উঠে আসে আয়কর ফাইলে শ্যামের বছরে উপার্জন মাত্র 3 লাখ টাকা, কিন্তু নগদ টাকায় কেনা দোকানের দাম 5.5 কোটি। দুর্ধর্ষ এই পাচার চক্র কিভাবে র্যাবের হাতে ধরা পড়ল তার বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। বাংলাদেশ স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে। মূলত সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, দুবাই, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা স্বর্ণ বাংলাদেশের এক বা একাধিক চক্রের হাত ঘুরে প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়। 2018 সালের 7 সেপ্টেম্বর র্যাব 11 বিশেষ অভিযানে ঢাকার দোহার থেকে 200 স্বর্ণের বার সহ আন্তর্জাতিক পাচার চক্রের 5 সদস্য গ্রেফতার করে। তারা স্বীকারোক্তি দেয় 23 কেজি ওজনের 9 কোটি টাকার স্বর্ণ চোরাচালানের মূল হোতা শ্যাম ঘোষ নামের এক ব্যবসায়ী। তারপর থেকে অনুসন্ধান শুরু। এদিকে 2019 সালের 27 মে 103টি স্বর্ণের বার সহ আব্দুস সালাম নামের এক স্বর্ণ পাচারকারী বিমানবন্দর থেকে গ্রেফতার হয়। তারও জবানবন্দিতে ক্রেতা হিসেবে উঠে আসে শ্যাম ঘোষের নাম। দীর্ঘদিন পলাতক শ্যাম ঘোষকে ধরতে বিশেষ অভিযানে নামে র্যাব 11। 10 জুন তাঁতিবাজার এলাকা থেকে গ্রেফতার হয় শ্যাম। তার দেওয়া তথ্যে 6টি স্বর্ণের বার ও নগদ 30 লক্ষ টাকাও উদ্ধার করা হয়। শ্যাম নামের একজন ব্যক্তি তাঁতিবাজারের ব্যবসায়ী, এই পাচারকারীর চোরাচালানকারীর মূল হোতা এবং এগুলোর মালিক সেই। তো এই মামলার দীর্ঘ তদন্তের শেষে আমি গত 10 জুন তাঁতিবাজার অভিযান পরিচালনা করে শ্যামকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং শ্যাম সহ সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তির নাম এসেছে। তাদের সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। স্বর্ণ চোরাচালান এবং হুন্ডি মুদ্রার এই পিটোপিট, যারা এই স্বর্ণ পাচারকারীর সাথে জড়িত তারা একই সাথে হুন্ডি ব্যবসার সাথে জড়িত। বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে এসে পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে যায় এবং এই টাকাগুলো বিভিন্ন পণ্যের সাথে হুন্ডি হয়ে বাংলাদেশে ঢুকে। অনুসন্ধানে উঠে আসে আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য শ্যাম ঘোষের অজানা তথ্য। আয়কর ফাইলে দেখা যায় তার বার্ষিক উপার্জন মাত্র 3 লাখ টাকা আর সমুদয় সম্পদের পরিমাণ মাত্র 22,85,200 টাকা। কিন্তু যমুনা ফিউচার পার্কে তার মালিকানায় থাকা দোকানটির দামই 5,49 লাখ টাকা। তিনি দি নন্দন জুয়েলার্সের শেয়ার হোল্ডার। ঢাকায় একাধিক ফ্ল্যাট আর 7টি অ্যাকাউন্টে প্রচুর নগদ অর্থ আছে তার। রিমান্ড শেষে শ্যাম এখন কারাগারে। তার বাকি সহযোগীদের ধরতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। আর্থিক সংকটে গণমাধ্যম করোনাকালে তা ভয়াবহ রূপ নিলেও এই সংকট আরও আগের। বিজ্ঞাপনী নীতিমালায় অসঙ্গতি আর সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন চলে যাওয়া ঠেকাতে সরকারের ব্যর্থতায় এমনটা ঘটছে বলে অনেকের ধারণা। বিজ্ঞাপনী নীতির অসঙ্গতি হিসেবে ওষুধের বিজ্ঞাপন প্রচারের অনুমতি না থাকা নিয়েও কথা তুলছেন অনেকেই। আরও জানাচ্ছেন তানজির মেহেদি।
की रातों को जगाने। ভারতীয় গণমাধ্যমে হরহামেশাই চোখে পড়ে ওষুধের বিজ্ঞাপন। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমে ওষুধের বিজ্ঞাপন প্রচারিত হলেও বাংলাদেশে তা নিষিদ্ধ। ফলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন প্রচার করতে পারছে না ওষুধ কোম্পানিগুলো। আবার সরকারি বিজ্ঞাপন প্রিন্ট মিডিয়াতে থাকলেও বঞ্চিত হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এসব অসঙ্গতির কারণে ভয়াবহ আর্থিক সংকটে গণমাধ্যম, সংবাদকর্মীদের বেতন দিতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। এরকম আরো সেক্টরের নিষেধাজ্ঞা আছে, সরকারের নিষেধাজ্ঞা আছে গণমাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে, সেগুলা বিবেচনা করে প্রত্যাহারের একটা বিবেচনা করা যেতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসের হিসেব বলছে বছরে প্রায় 2000 কোটি টাকার বিজ্ঞাপন চলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতীয় টিভি চ্যানেলগুলোতে চলে যাওয়া বিজ্ঞাপনের অর্থ নেহাত কম নয়। বিদেশি চ্যানেলগুলোতে আমাদের দেশের যে বিজ্ঞাপন বন্ধের যে নিয়মটি আছে সেটি পুরোপুরিভাবে আমি মনে করি বাস্তবায়ন করতে হবে। কেবল অপারেটরদের ডিজিটাল করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিকে কিন্তু একটা সময় নির্দিষ্ট করে দিয়ে সেটিকে করা দরকার। সরকার প্রিন্ট মিডিয়াতে যদি বিজ্ঞাপনের জন্য তাদের ফান্ড থাকে তাহলে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কেন থাকবে না? বিজ্ঞাপন বাবদ সরকারের কাছে বকেয়া পড়ে আছে শত কোটি টাকারও বেশি। শুধু চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের কাছে ক্রোড়পত্র বাবদ গণমাধ্যমগুলো পাওনা আছে 80 কোটি টাকা। প্রত্যেকটা বিজ্ঞাপন দাতা তাদেরকে আমার কাছে অনুরোধ, তারা যে বিজ্ঞাপন যেটা তারা দিতেন এটা তাদের সামর্থ্য অনুযায়ী এটা অব্যাহত রাখা এবং তাদের বকেয়াটা পরিশোধ করা। দেশের স্বার্থে সরকারের ভূমিকা রাখা উচিত মনে করছেন বিশ্লেষকরা। সকলে মিলে এই দায়িত্ব পালন করতে হবে যে গণমাধ্যমগুলো যেন এই সময় কোনোভাবে কোনো সংকটে না পড়ে যায়। সরকারের যে বিজ্ঞাপনগুলো আছে সেগুলো যেন সঠিকভাবে গণমাধ্যম আগে যেভাবে পেয়ে এসেছে সেইভাবে যেন তাদের পাওয়াটা অব্যাহত থাকে। সংশ্লিষ্টরা বলছেন গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হলে তার খেসারত দিতে হবে রাষ্ট্র ও জনগণকে। তাই এখনই নিতে হবে সমন্বিত পদক্ষেপ। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সকাল 7টা সংবাদে। চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসায় সরকারি হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সিটি কর্পোরেশনের 250 শয্যার আইসোলেশন সেন্টারে রোববার থেকে শুরু হয়েছে রোগী ভর্তি। এই সেন্টারে করোনা রোগীদের চিকিৎসায় সেবা দিতে রাজি না হওয়ায় গেল বৃহস্পতিবার 10 চিকিৎসককে অব্যাহতি দেয় সিটি মেয়র। তবে করোনা যুদ্ধে চিকিৎসকদের মনোবল চাঙ্গা রাখতে বিশেষ পুরস্কার দেওয়ার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতাল সহ সরকারি 4 হাসপাতালে বর্তমানে কোনো শয্যা ফাঁকা নেই। এই অবস্থায় সিটি কর্পোরেশনের 250 শয্যার আইসোলেশন সেন্টারে রোববার থেকে শুরু হয়েছে করোনা রোগী ভর্তি। এই সেন্টারে বর্তমানে প্রাথমিকভাবে 50টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে। হাই ফ্লো নেজাল ক্যানোলা সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এখান থেকে কোনো রোগী যাতে বিনা চিকিৎসায় ফিরে যেতে না হয় সেই জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। গেল 13 জুন এই আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হলেও চিকিৎসকরা সেবা দিতে রাজি না হওয়ায় রোগী ভর্তি করতে পারেনি কর্তৃপক্ষ। পরে গেল বৃহস্পতিবার 10 চিকিৎসককে বহিষ্কার করে সিটি মেয়র। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে কর্মরত থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই সিদ্ধান্ত উনি কোনোভাবেই ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে না। তবে এই সেন্টারে কর্মরত চিকিৎসকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রাখা হয়েছে বলে জানান সিটি মেয়র। এইখানে দায়িত্ব পালন করাকালে ওনারা বা হোটেলে থাকবেন, ওনাদের থাকা খাওয়ার ট্রান্সপোর্ট সবগুলো আমরা প্রোভাইড করব। পারমেন্ট করার ক্ষেত্রে এই চিকিৎসা যারা দিবেন ওনাদেরকে আমরা অগ্রাধিকার দিব। তবে করোনা যুদ্ধে চিকিৎসকদের মনোবল চাঙ্গা করতে বিশেষ পুরস্কার দেওয়ার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। ডাক্তারদেরকে যথাযথ স্বীকৃতি, সম্মান, মর্যাদাশীল করার জন্য আরও কি পন্থা আছে এবং রাষ্ট্রীয় পুরস্কৃত করার জন্য ওদেরকে আমার মনে হয় আমাদের এই সুযোগটুকু বের করে আনতে হবে। চট্টগ্রামে শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 6000-এর বেশি মানুষ, আর মৃত্যু হয়েছে 141 জনের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো। এদিকে যমুনার পানি এক সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে ফসলি জমি তলিয়ে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে নদী ভাঙন। করোনা দুর্যোগের মধ্যে অসময়ে বন্যার আশঙ্কা করছেন অনেকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
গেল কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের বেশ কয়েকটি ইউনিয়নের নদী চরাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন এ অঞ্চলের প্রায় 15,000 মানুষ। এদিকে পানি বৃদ্ধির ফলে তিস্তা নদীর বিভিন্ন স্থানেও ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে কয়েকশো ঘরবাড়ি ও ফসলি জমি। এই সংকটদার স্তরে আজ 3 দিনাতে পানি বন্দী হয়ে আসি। জমা জমিনও ভাঙতেছে, কোনো এমপি আসতেছে না, আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান আসতেছে না। করোনা মহামারীর মধ্যে বন্যার শঙ্কায় নতুন আতঙ্কে ভুগছেন সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। যমুনার পানি গত 1 সপ্তাহ যাবৎ দ্রুত বৃদ্ধির কারণে একদিকে যেমন ফসল শাকসবজি তলিয়ে নষ্ট হয়ে গেছে, অন্যদিকে নদী তীরে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বন্যা গ্রামে ঢুকছে, বিঘা 3 আমার নষ্ট হয়ে গেছে। 300 বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে, আমাদের আর কোনো জায়গা নাই। তবে পানি উন্নয়ন বোর্ড বলছেন নদী তীর সংরক্ষণ বাঁধ নিয়মিত মনিটরিং করা হচ্ছে, বন্যায় কোনো সমস্যা হবে না। বন্যা নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো আশঙ্কা নেই, আমরা পরিপূর্ণভাবে বন্যায়ন্ত বাঁধটা আমাদের অনেক ভালো অবস্থানে আছে। এদিকে গত 1 সপ্তাহ ধরে ভারতের মেঘালয়ের বৃষ্টি অব্যাহত থাকায় নেত্রকোনার প্রায় সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যদিও পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচেই রয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস করছে কয়েক হাজার মানুষ। গেল কয়েকদিনে ভারী বর্ষণে ধসে পড়েছে ছোট বড় পাহাড়, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। কবির হোসেন সিদ্দিকীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবান জেলা সদর, নাক্যংছড়ি ও লামা উপজেলার পাহাড়ি খাল ও সাঙ্গু মাতামুহুরি নদীর পানি বেড়েই চলেছে। এ অবস্থায় পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ পাহাড়বাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় স্থানীয় প্রভাবশালীরা পাহাড় দখল করে গড়ে তুলেছে অবৈধ স্থাপনা। সরকারিভাবে কোনো পুনর্বাসন না করায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। জায়গার কোনো আমার রাস্তা নেই, এই 2 ঘন্টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় নেই, আমার কোনো আত্মীয় স্বজন তেমন নেই। সরকারে যদি আমাদের কোনো একটা বিভাগের ব্যবস্থা করে দিয়ে যাওয়ার মতন, তাহলে ওখানে আমরা যেতে পারি আর কি। বর্ষাকাল হইলে আমাদেরকে মাইকিং করে নেমে যেতে বলতে নিজের জায়গা বাড়ি রেখে কই যাব। সংশ্লিষ্টরা বলছেন যেসব এলাকায় পাহাড় কেটে ঘরবাড়ি, রাস্তাঘাট, অবকাঠামো তৈরি করা হচ্ছে, সেসব এলাকায় পাহাড় ধসের ঘটনা বেড়েই চলছে। কোনো অবস্থাতেই পাহাড়কে কাটা যাবে না, বিশেষ করে যেসব এলাকায় বাড়িঘর তৈরি করার জন্য পাহাড়ের পাদদেশকে কাটা হচ্ছে, ওইসব এলাকায় ব্যাপকভাবে পাহাড় ধসে ঘর বাড়ি, রাস্তাঘাট তথা মানুষের জীবন ক্ষয়ক্ষতি হচ্ছে। প্রশাসনের হিসেবে গেল 12 বছরে বান্দরবানে পাহাড় ধসে প্রাণ হারিয়েছে 118 জনের বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে ক্ষতির মুখে পড়েছে পিরোজপুর স্বরূপকাঠির নৌকা শিল্প। প্রতি বছর বর্ষা মৌসুমে ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট বসলেও এবারের বাস্তবতা একেবারেই আলাদা। নেই বেচাকেনা। কারিগরদের দাবি, সরকারি প্রণোদনা না দিলে তাদের পেশা টিকিয়ে রাখা কঠিন হবে। ইমন চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নদীনালা ও খালবিল বেষ্টিত জেলা পিরোজপুর। বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত কল্পনাই করা যায় না এই অঞ্চলে। আর তাই প্রায় 15,000 পরিবার বংশগতভাবে পেশা হিসেবে বেছে নিয়েছে নৌকা তৈরির কাজ। কিন্তু করোনা মহামারীতে ক্ষতির মুখে নৌকার কারিগররা। প্রতি বছরের মতো পিরোজপুরের আটঘর কুরিয়ানার খালে বসেছে দেশের সর্ববৃহৎ ঐতিহ্যবাহী নৌকার হাট। নতুন নতুন নৌকা উঠলেও করোনা মহামারীতে ক্রেতার দেখা নেই, আর তাই বিক্রেতারা পড়েছেন জীবন জীবিকার সংকটে। হাটটিতে ক্রেতার সমাগম কম হচ্ছে, এ কারণে হাটটি আজকে হুমকির মুখে পড়েছে। টাকা জোগাড়ও করতে পারে না আর নৌকাও কিনতে পারে না, সবাই খুবই করোনার কারণে ভোগান্তি। আমরা গেছেবার যে নৌকার দাম পাইছি, এবার এই নৌকার দাম পাইতেছি না। এদিকে লাখ লাখ টাকা পুঁজি খাটিয়ে লাভ তো দূরের কথা, পুঁজি উঠানো নিয়ে দুশ্চিন্তায় নৌকা হাটের ইজারাদাররা। সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে আমার হাট পরিচালনা করতে, সেখানে আমার ব্যয় বাড়ছে। প্রতি হাটে মিনিমাম আমার টাকা ওঠা দরকার, মনে করেন প্রায় 50,000, সেখানে আমার কালেকশন আছে 5 থেকে 4-5 হাজার টাকা।
ব্যক্তিগতভাবে করোনায় ক্ষতিগ্রস্ত নৌকা তৈরি শ্রমিকদের মাস্ক ও ত্রাণ সহায়তা দিয়েছে কালের কণ্ঠ শুভ সংঘের এই নেতা। এদিকে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। এই করোনার ক্রান্তিকালের প্রথম লগ্ন থেকেই চালু আছে মাস্ক বিতরণ, সচেতনতা বৃদ্ধি করা, সহায়তা প্রদান করা। এই কার্যক্রম আমাদের চালু থাকবে। সরকার ইতিমধ্যে যেই প্রণোদনা যেটা দিয়েছে 2500 টাকার প্যাকেজ একটা, সেটি আমরা অলরেডি তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন চলতেছে। আর এমনিতে যারা খেটে খাওয়া মানুষ যারা এই মুহূর্তে সমস্যা আছে তাদের তো কার্যক্রম চলছে। পিরোজপুর সরবকাঠির ঐতিহ্যবাহী এই নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, নিষ্কাশনের অভাবে পানি জমে থাকা শহরের ড্রেনগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। এই অবস্থায় ডেঙ্গু ও ম্যালেরিয়া সহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় অনেকে। তবে করোনার কারণে মশা নিধন কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা আতঙ্কের মধ্যেই নওগাঁয় মশার উপদ্রব বেড়ে চলেছে। দিনে রাতে মশার অত্যাচারে অতিষ্ঠিত পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পানি নিষ্কাশনের নর্দমাগুলো অর্ধেকের বেশি অকেজো হয়ে আছে। এতে নর্দমার অনেক স্থানে পানি জমে দুর্গন্ধের পাশাপাশি মশা উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। মশা নিধনে সংশ্লিষ্টরা কার্যকর কোনো পদক্ষেপ না নিলে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। ডেঙ্গু মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। আমাদের এলাকায় বসবাস করা অনুপযোগী হয়ে গেছে। পর্যাপ্ত মশার আমাদের ঘরে তো থাকাই জানি, ইনস্টলার তো অবস্থা খুব খারাপ। আর মশার জন্য মেডিসিন যেটা ব্যবহার করা অবশ্যই প্রয়োজন। পৌরসভা থেকে মশা দমনের কোনো সিদ্ধান্ত না নেয় বা আরও ভয়ঙ্কর হয়ে যেতে পারে। তবে করোনার কারণে মশা নিধন কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে পর্যায়ক্রমে আমরা এই 3টা ফগার মেশিনের সাহায্যে আমরা মশা নিধন করার কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এদিকে মশা নিধনে নওগাঁ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে গেল মাসে শহরে ওষুধ ছিটানোর মাসব্যাপী কার্যক্রম শুরু করা হয়েছে। নওগাঁ শহরের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করেছি। এবারও ইনশাল্লাহ আমরা এই 9টি ওয়ার্ড 2 দিন করে 18 দিন এবং আরও 4 দিন গোটা মাস জুড়ে আমরা এই ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করব। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগে যাতে কেউ আক্রান্ত না হয় সেজন্য সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বজুড়ে করোনায় গেল 24 ঘন্টায় আরও প্রায় 1,28,000 মানুষ আক্রান্ত হয়েছে। তবে কিছুটা কমেছে মৃত্যু। 24 ঘন্টায় প্রাণহানি 3,300। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19 মৃত মৃতের সংখ্যা 4,70,000 গড়াচ্ছে। আর মোট আক্রান্ত 90,37,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যা কমেছে। গেল 24 ঘন্টায় 25,000-এর বেশি সংক্রমিত হলেও মৃত্যু হয়েছে 266 জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,22,000-এর বেশি। ব্রাজিলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে মারা গেছে 600-র বেশি মানুষ। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,000-এর বেশি। রাশিয়ায় আরও প্রায় 8,000 সংক্রমণে দেশটিতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা 5,84,000 ছাড়িয়েছে। এদিকে ভারতে করোনা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে। দেশটিতে গেল 24 ঘন্টায় আরও 15,000 মানুষ সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,27,000 দাঁড়িয়েছে। প্রাণহানি 13,700-র বেশি। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 48 লাখ মানুষ। করোনা মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে নয়া বিপদের মুখে দিল্লি। রাজধানীতে ভয়াবহ হামলা চালানোর ছক করেছে সন্ত্রাসবাদীরা। বিশ্বস্ত সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা, যার জেরে রোববার শহর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। চূড়ান্ত সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কয়েকগুণ বাড়ানো হয়েছে শহরের নিরাপত্তা। এদিকে ভারতের সাইবার জগতে বড়সড় হামলার আশঙ্কা করা হচ্ছে। রোববার দেশটির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম CERTA টুইটারে একটি সতর্কবার্তা জারি করেছে।
কোনো দেশ বা সংগঠনের নাম না করে তাতে বলা হয়েছে সাইবার দুষ্কৃতিকারীরা ফিশিং ক্যাম্পেইনিংয়ের সাহায্যে হামলা চালাতে পারে। সারা বিশ্বে ওয়েব সিরিজ বেশ জনপ্রিয়, কিন্তু বাংলাদেশ আলোচনা বা প্রশংসা নয় বরং সমালোচনা ও বিতর্ক দিয়েই শুরু হয়েছে ওয়েব সিরিজের যাত্রা। জনপ্রিয়তার তকমা পাওয়ার আগেই পেয়েছে অশ্লীলতার অভিযোগ। তবে নির্মাতাদের অনেকে মনে করেন গল্পে যদি খোলামেলা দৃশ্যের প্রয়োজন হয় তখন তাকে অশ্লীল বলাটা অবান্তর। তাছাড়া বাধ্যবাধকতার মধ্যে শৈল্পিক কাজ হয় না। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। 90 দশকে আমেরিকায় জন্ম হওয়া ওয়েব সিরিজের বাংলাদেশে যাত্রা 2017 সালে। অনেকের কাছে এখনও ওয়েব সিরিজ অপরিচিত হলেও যারা এরই মধ্যে পরিচিত হয়েছেন তাদের বেশিরভাগই ইতিবাচক নয় বরং নেতিবাচক দৃষ্টিতে দেখেছেন এই মাধ্যমকে। তার কারণেই হয়তো সম্প্রতি অনলাইনে মুক্তি পাওয়া আগস্ট 14, বুমেরাং কিংবা সদরঘাটের টাইগার নামের ওয়েব সিরিজগুলোর বিরুদ্ধে উঠেছে অশ্লীলতার অভিযোগ। পাশ্চাত্য দেশের উদাহরণ টানি, সেখানে অনেক কিছুই নগ্নতাকে তারা অ্যাপ্রিসিয়েট করে অথবা তাদের আইনের মধ্যেও অনেক কিছু বলা আছে, বাট আমাদের দেশে আমাদের সমস্যার সাথে কিন্তু সেগুলো যায় না। একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মে ফি দিয়ে দেখতে হয় এসব ওয়েব সিরিজ, যেখানে বয়স ভেদে ভাগ করা থাকে কন্টেন্ট। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নির্মাতারাও ঝুঁকছেন এই ওয়েব সিরিজে। তবে অন্যান্য দেশের নির্মাতাদের ওয়েব সিরিজ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা দর্শকরাই বাংলাদেশের নির্মাতাদের সমালোচনা করছেন, যা অবান্তর বলছেন অনেক নির্মাতা। মানুষ কিন্তু তার ইচ্ছা মতো তার রুচি অনুযায়ী কন্টেন্ট চুজ করে দেখার ক্ষমতা রাখে। এটা কিন্তু টেলিভিশন মিডিয়াম না। আপনার সন্তান কেন একটা 18+ কন্টেন্ট দেখবে সেটা তো মনিটর আপনার করতে হবে। বিশ্বের কোথাও যেখানে ওয়েব সিরিজের সেন্সরশিপ নেই, সেখানে বাংলাদেশে থাকাটা নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয় বলছেন নির্মাতারা। যখনই আপনি শিল্প এবং শিল্পীর স্বাধীনতা খর্ব করবেন তখন যে কোনো ধরনের বাক স্বাধীনতা খর্ব হওয়ার সুযোগ থেকে যায়। কন্টেন্টের জন্য আমরা সেন্সরশিপ অথবা ক্লাসিফিকেশন আরোপ না করি, আমরা হয়তো রেটিং করতে পারি। ওটিটি প্ল্যাটফর্মে কি হয়, আমরা আমাদের স্বাচ্ছন্দ্য থাকে যে আমরা কোনটা দেখবো কোনটা দেখবো না, কিন্তু তার মানে এই নয় যে আমরা যা খুশি তাই দেখাবো। আলোচিত এই বিষয় নিয়ে দেশের বিশিষ্টজনরা তাদের অভিমত প্রকাশ করেছেন সম্প্রতি। তারা বলছেন নির্মাণের স্বাধীনতা থাকবে, তাই বলে অশ্লীলতা নয়। নির্মাতাদের গালি কিংবা অশালীন দৃশ্য ব্যবহারে সচেতন হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। হাজার হাজার মানুষ আসে। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 10 জেলার 27 এলাকাকে রেড জোন ঘোষণা, আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। করোনা চিকিৎসার নামে বেসরকারি মেডিকেলের অনৈতিক বাণিজ্য, কথায় কথায় বিল না দিলে নানাভাবে হয়রানি। নমুনা পরীক্ষায় ভোগান্তির শেষ কোথায়, সিরিয়াল পেতে 5 দিন, রিপোর্ট পেতে আরও 10 দিন। করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, যে কোনো মূল্যে সুরক্ষা দেওয়ার তাগিদ, মনোবল চাঙ্গা রাখতে দরকার পর্যাপ্ত প্রণোদনা। স্বর্ণ চোরাচালানের গডফাদার শ্যাম ঘোষ আটক, বছরে 3 লাখ টাকা আয় করেও 5 কোটি টাকার দোকানের মালিক। ভারত জুড়ে সাইবার হামলার ছক, সতর্কতা জারি করল কেন্দ্র, জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে সর্বোচ্চ সতর্কতা। বিশ্বব্যাপী ওয়েব সিরিজ জনপ্রিয় হলেও দেশে শুরুতেই সমালোচনার ঝড়, বাধ্যবাধকতায় শিল্প হয় না বলছেন নির্মাতারা। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।